সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন আহমদ ছফার অত্যন্ত জনপ্রিয় উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ পড়ছি অষ্টম এবং শেষ পর্ব। মনস্তত্ত্ব জিনিসটাকে আমি ভীষণ ভয় পাই। যেসব মানুষ মনস্তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করে, পারতপক্ষে তাদের কাছ থেকে দূরে থাকতে চেষ্টা করি। আমার মনে হয়েছে মনস্তত্ত্বের কারবারিরা নিজেরাই মানসিক রোগী। তাদের সঙ্গে বেশি ঘাঁটাপিটা করলে অন্যকেও তারা রোগীতে পরিণত না করে ছাড়ে না। একটি মানুষের কত অংশ মন? তার তো শরীর আছে, শরীর সমাজ আছে। সব কিছু বাদ দিয়ে মন নিয়ে টানাটানি করলে যে জিনিসটা বেরিয়ে আসে সেটা শূন্য। পেঁয়াজের খোসার পর খোসা উন্মোচন করতে করতে একেবারে শেষে কি থাকে? কিছুই না। এগুলো একজন আনাড়ির কথা। মনস্তত্ত্ব শাস্ত্রের ওপর মতামত দেওয়ার ক্ষমতা আমার থাকবে কেন? আমি শুধু নিজের মনোভাবটুকু প্রকাশ করলাম। সামারুখের পাল্লায় পড়ে এখন টের পেতে আরম্ভ করেছি। আমার ভেতর থেকে মনস্তত্ত্ব উকি মারতে আরম্ভ করেছে। আমি এই অক্টোপাসের থাবা এড়িয়ে যেতে পারছি নে। সামারুখ কখন কি কাজ কোন উদ্দেশ্যে করে, দাবার বোর্ডের মতো একটার পর একটা চাল আমাকে সামনে রেখে যেভাবে প্রয়োগ করে, তার ভেতরের উদ্দেশ্য পরিষ্কার বুঝতে পারি। আমি সামারুখের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। मैंने कमली को छोड़ने मांगता, मगर कमली ने हमको नहीं छोड़ता। वो कमली नहीं भालुक है। আমি সামারুখের বিষয়টা আমার তরফ থেকে যেভাবে চিন্তা করেছি সেটা খুলে বলি। তাকে আমি তীব্রভাবে পছন্দ করেছি। এমন একটা সময়ও ছিল যদি সামারুখ বলতো, জাহিদ তুমি 5 তলা থেকে লাফ দাও, আমি লাফ দিতাম। যদি বলতো তুমি ছুটন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়ো, আমি একটি কথাও না বলে ঝাঁপিয়ে পড়তাম। যদি বলতো তুমি আমার গৃহভৃত্য হিসেবে সারা জীবন কাটিয়ে দেবে, আমি নির্বিবাদে গৃহভৃত্যের অবস্থান কবুল করে নিতাম। কিন্তু সামারুখের সে ধরনের সরল আত্মোৎসর্গের প্রয়োজন ছিল না। তার প্রেমে অন্ধ হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে তীক্ষ্ণধার ছুরি দিয়ে হৃৎপিণ্ড কেটে তার পায়ের তলা অর্ঘ্য দেবে, সেটা সামারুখের কামনা ছিল না, এবং সেজন্য এখনও আমি বেঁচে রয়েছি। এই এখন নিজের মধ্যে হাজার চেষ্টা করেও আমি সেই মুগ্ধ আবেশ সৃষ্টি করতে পারিনি। সামারুখ যখন আমাকে বিয়ে করার প্রস্তাব করল, আমি ভড়কে গেলাম। আমার যদি তাকে ধারণ করার ক্ষমতা থাকত, অবশ্যই আমি তাকে বিয়ে করতাম। সামারুখের মতো মূল্যবান শ্বেতহস্তি পুষব, আমার তেমন গোহাল কোথায়? আমি যে তাকে বিয়ে করতে রাজি হইনি, এটা আমার একান্তই দুঃখ, বেদনা এবং লজ্জার বিষয়। তার আত্মমর্যাদাবোধ যাতে আহত না হয়, সেজন্য তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে চেষ্টা তদবির করে তার কাজটি জুটিয়ে দিয়েছি, যাতে তার ভালো মন্দের সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে পারে এবং আমি একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক দুঃখগুলোর প্রতি মনোযোগ দিতে পারি। আমার মনে হচ্ছে সামারুখ তার নিজের দৃষ্টিকোণ থেকে বিষয়টা এভাবে দেখতে চেষ্টা করছে। তার জীবনের এক দুর্বলতম মুহূর্তে তার জীবনের একান্ত লজ্জা এবং পরাজয়ের কাহিনী আমার কাছে প্রকাশ করেছে। এটা সে এই বিশ্বাসে করেছিল যে সামারুখ ধরে নিয়েছিল তার ভালো তার মন্দ সব কিছু জেনে আমি তাকে বিয়ে করব। তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে আমি তাকে যখন চাকরিটি পাওয়ার ব্যাপারে সাহায্য করলাম এবং সেটা সে যখন পেয়ে গেল, সামারুখ ভাবতে আরম্ভ করেছে আমি তাকে করুণা করেছি। আমার কাছে সবচাইতে দুঃখের ব্যাপার হলো আমার এই সাহায্যটুকু সে বন্ধুত্বের প্রতিদান হিসেবে গ্রহণ করতে পারছে না। সামারুখ তো আমাকে কম দেয়নি, এখন সে তার পথে যাক না কেন? তার তো কোনো কিছুর অভাব থাকার কথা নয়। মনস্তত্ত্ব শাস্ত্রের ওপর এক বিন্দু দখল না থাকা সত্ত্বেও আমি সামারুখের মনের গতিবিধি ক্যাট, মানে যেমন বেড়াল, সেরকম প্রাঞ্জলভাবে বুঝতে পারছি। সামারুখ বিষয়টা খুব সম্ভবত এভাবেই চিন্তা করছে। সে আমাকে গোপন গহন লজ্জা এবং পরাজয়ের কথা বলেছে এবং গভীর আকাঙ্ক্ষাটির কথাও প্রকাশ করে ফেলেছে। আমি তাকে একটা অবস্থানে দাঁড়াতে সাহায্যও করেছি, সুতরাং সে ধরে নিয়েছিল আঁচল বাঁধা চাবির মতো আমাকে নিজের হাতে রেখে দেওয়ার অধিকার আছে তার। তারপরে যখন তার পছন্দ হবে না, ইচ্ছে মতো প্রত্যাখ্যান করার ক্ষমতাটুকুও সে নিজের হাতেই রেখে দিতে চায়। আমি তার উপকার করেছি অথচ তার কাছে বাধা পড়িনি, এই জিনিসটাকে সে ব্যক্তিগত পরাজয় হিসেবে গ্রহণ করেছে। আমি যদি ওই এলাকায় না থাকতাম, তার সঙ্গে প্রতিদিন দেখা হবার অবকাশ না থাকত, এ ধরনের মর্জি ও মানসিকতা তার মধ্যে আদৌ জন্ম নিত কিনা সন্দেহ। দুঃখের কথা হলো আমি এই এলাকায় বাস করছি
প্রতিদিন তার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে এবং সে নিজের চোখে দেখছে নানা মহিলার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তাদের কারো ঘরে বসে আলাপ করছি, কারো বাড়িতে যাচ্ছি। শামারক মনে করছে এই মহিলাদের কারো না কারো সঙ্গে আমার হৃদয়ের ব্যাপার স্যাপার আছে, আর এই কারণেই আমি তার কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করছি। শামারক সঠিক ধরতে পারছে না কার সঙ্গে কী ধরনের সম্পর্ক আমার আছে এবং শোধ নেয়ার ঠিক কর্মপন্থাটি গ্রহণ করতে পারছে না বলেই আমাকে ডানে বামে আক্রমণ করার পায়তারা করে যাচ্ছে। সে জীবনে পরাজিত হয়েছে একথা আমার কাছে বলেছে। এখন মনে করতে আরম্ভ করেছে আমার কাছে তার আরেকটা পরাজয় হলো। যে সমস্ত মহিলার সঙ্গে আমার যোগাযোগ আছে তাদের কেউই কোনো দিক দিয়ে তার চাইতে যোগ্য নয়। শারীরিক সৌন্দর্যে বলুন, লেখাপড়ায় বলুন, রুচি এবং সুকুমার উপলব্ধিতে বলুন, এই মহিলাদের সবাই শামারকের চাইতে খাটো। সুতরাং একমাত্র শামারক ছাড়া অন্য কারো সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক থাকবে কেন? অবশ্য শামারকের সঙ্গে অন্য পুরুষ মানুষের যদি সম্পর্ক হয় সেটা মোটেই ধর্তব্যের নয়, কারণ শামারক অপরূপ মহিলা। সুন্দরী গুণবতী নারীর প্রতি তো পুরুষ মানুষেরা আকৃষ্ট হবেই। এতে শামারকের দোষ কোথায়? জ্বলন্ত আগুনে যে পোকারা ঝাঁপ দিয়ে মরে তাতে কি আগুনের অপরাধ আছে? কারণ পোকাদের ভাগ্যই আগুনে পুড়ে মরা। শামারককে সব দিক দিয়ে সেকালের রানীর সঙ্গে তুলনা করা যায়। রানী কি মনের মধ্যে কোনো ধরনের হীনমন্যতাবোধ লালন করে নারীগিরি টিকিয়ে রাখতে পারেন? আমার দৃঢ় ধারণা আমি যে তাকে সাহায্য করেছি এই ব্যাপারটিকে মানুষ করুণা এবং অনুকম্পাবশত যেমন পতিতা উদ্ধার করে কিংবা দুস্থ মহিলাদের সমাজে পুনর্বাসিত করে সেভাবে সে বিচার করছে। শামারক পতিতা নয়, দুস্থাও নয়, অথচ আমি যখন অন্য মহিলাদের সঙ্গে আলাপ সালাপ করছি তীক্ষ্ণ মর্মবেদনায় অনুভব করছে আমি তাকে করুণার পাত্রী হিসেবে দেখছি। এখানেই হলো সমস্ত গণ্ডগোলের উৎস। একদিনের একটি ঘটনার কথা বলি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি একটা ব্যাপারে হরতাল ডেকেছে। গোলাগুলির আশঙ্কায় ছাত্রছাত্রীদের বেশিরভাগই সকাল সকাল ঘরে চলে গেছে। বিশ্ববিদ্যালয় একেবারে ফাঁকা। আমি জহরত আনার কাছে একটি ধার করা বই ফেরত দিতে গিয়েছি। জহরত আনার ঘরে গিয়ে দেখি তিনি অন্য একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে বললেন, জাহিদ, তুমি একটু বাইরে অপেক্ষা করো। আমি তখন জহরত আনার ঘরের সামনে সিগারেট জ্বালিয়ে দেয়ালে নোটিশ বোর্ড দেখছি। নোটিশ বোর্ডে কি দেখব আমি? আসলে সময়টা পার করছিলাম মাত্র। হঠাৎ পিঠে কার হাতের স্পর্শে চমকে উঠলাম। তাকিয়ে দেখি শামারক। শামারক আমাকে এভাবে আবিষ্কার করবে আমি ভাবতে পারিনি। সে জিজ্ঞেস করল, এখানে দাঁড়িয়ে কি করছেন? আমি বললাম, আপার কাছ থেকে একটা বই ধার করেছিলাম, ফেরত দিতে এসেছি। শামারক বলল, টসটসে রসগোল্লার মতো রাক্ষসী মহিলাদের কাছে ঘুরে বেড়ানো ছাড়া আপনার কি কোনো কাজ নেই? লাজ লজ্জাও আপনার কম। সে সময় জহরত আরা তার মহিলা অতিথিকে বিদায় দিতে ঘরের বাইরে এসেছিলেন। কথাগুলো তিনি শুনতে পেয়েছিলেন। হে ধরনী, দ্বিধা হও, মনে মনে উচ্চারণ করলাম। আমার শিক্ষিকা তাহমিনা খানের কাছ থেকে আমি কিছু টাকা ধার করেছিলাম। অনেক দিনের পুরনো ঋণ। শোধ করব করেও করা হয়নি। অত টাকা একসঙ্গে জড়ো করা সম্ভব হয়নি। এই ঋণটার জন্য তাহমিনা খানের কাছে আমার মুখ দেখানো সম্ভব হচ্ছে না। সেদিন আমার প্রকাশক আমার বইয়ের রয়্যালটি বাবদ কিছু টাকা দিয়ে গেলেন। আমি স্থির করলাম প্রথমেই তাহমিনা ম্যাডামের ঋণটা শোধ করব। টাকাটা যদি রেখে দিই অন্য কাজে খরচ করে ফেলব। সুতরাং টাকাটা শোধ করতে ছুটলাম। সকালের দিকে তার ক্লাস থাকে। ডিপার্টমেন্টে অথবা তার ঘরে নিশ্চয়ই পেয়ে যাব। তাহমিনা ম্যাডামের কথা সামান্য পরে বলবো। তার আগে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী সম্পর্কে একটা মজার কথা বলে নিই। শুধু আমি নই, এ পাড়ার সকলেই জানেন ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী প্রবন্ধ ব্যাকরণের মতো মানুষ। তার রসবোধ অল্প, অথচ তিনি মাঝে মাঝে রসিকতা করেন না এমন নয়, কিন্তু সেগুলো এমন বানিয়ে তোলা যে তাতে রসের ভাগ থাকে নিতান্ত অল্প, খিস্তির ভাগ থাকে বেশি। কিন্তু এইবার একটি কাজ করে তিনি যে সত্যি সত্যি রসিকতার পরিচয় দিয়েছেন তাতে কারো কোনো দ্বিমত নেই। তিনি 2 তারকা শিক্ষিকা শামারক এবং তাহমিনা খানকে একই রুমে বসবার ব্যবস্থা করে দিয়েছেন। যৌবনে তাহমিনা খানও ছিলেন অসামান্য সুন্দরী, ভালো ছাত্রী, ভালো বাংলা গদ্য লিখতেন এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সব কিছু মিলিয়ে তার আলাদা একটা ব্যক্তিত্ব গড়ে উঠেছিল। তিনি নিজের সম্পর্কে যা ভাবতেন অন্যদেরও সেরকম ভাবতে বাধ্য করতে পারতেন, কারণ তার চরিত্রের তেজ এবং দৃঢ়তা দুইই ছিল। কিন্তু তারপরেও একটা পাগলামো ভাব তার মধ্যে বরাবর ছিল। সেটা একটুও বেমানান ছিল না। প্রতিভাময়ী সুন্দরী এবং ধনী বাবার মেয়েদের এরকম একটু আধটু পাগলামো থাকলে
খারাপ তো দেখায় না, বরং সেটাকেই বাড়তি গুণ হিসেবে বিবেচনার মধ্যে ধরা হয়। মধ্যবয়সে এসে তাহমিনা ম্যাডামের সৌন্দর্যের দীপ্তি ম্লান হয়ে এসেছে, যৌবনে ভাটা পড়েছে, কিন্তু পাগলামোর পরিমাণ কমেনি। শামারুখ এবং তাহমিনা খানকে যখন একই রুমে বসার ব্যবস্থা করে দেওয়া হলো, আমরা তখন প্রায় প্রতি সপ্তাহেই একটা করে ছোটোখাটো দুর্ঘটনার সংবাদ পেতে আরম্ভ করলাম। দুজনের মধ্যে অবিরাম সংঘর্ষ চলতে থাকল। দোষকার সেই বিচারের চাইতেও দুই সুন্দরীর মধ্যবর্তী বিরোধের সংবাদ সবাই আনন্দ সহকারে উপভোগ করছিলেন। শামারুখ এবং তাহমিনা খান দুজনের কেউই হারবার পাত্রী নন। দুজনে দুদিক দিয়ে শক্তিমান। তাহমিনার রয়েছে প্রতিষ্ঠা, আর অল্প দিনের মধ্যেই তিনি প্রফেসর হয়ে যাবেন। শামারুখের চাকরিটি অ্যাডহক বেসিসে হলেও তার শরীরে এখন ভরা যৌবন এবং বিবাহছিন্ন কুমারী মহিলা। বেলা 11টার সময় আমি তাহমিনা ম্যাডামের ঘরে উকি দিয়ে দেখলাম তিনি বসে বসে টিউটোরিয়ালের খাতা দেখছেন। এখনও শামারুখ আসেনি। আমি মনে করলাম ভালো সময়ে আসা গেছে, শামারুখ আসার আগেই তাড়াতাড়ি কেটে পড়া যাবে। আমি সালাম দিলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বললেন, ও জাহিদ, কি মনে করে, বসো। আমি টাকাটা গুনে টেবিলে রেখে বললাম, ম্যাডাম টাকাটা দিতে অনেক দেরি হয়ে গেল। তিনি খাতা দেখতে দেখতেই বললেন, আজকাল বুঝি তোমার অনেক টাকা, চাকরি বাকরি তো করো না, কোথায় পাও টাকা, কে দেয়? এই ম্যাডামটি এরকমই। আমি অপেক্ষা করছিলাম আগে ম্যাডামের রাগটা কমুক। এই সময় ঘরে ঢুকলো শামারুখ। আমাকে দেখেই বলে ফেলল, জাহিদ ভাই কখন এসেছেন, এদিকে আসুন। তাহমিনা ম্যাডাম হাতের খাতাটা বন্ধ করে শামারুখের দিকে একটা অগ্নিময় দৃষ্টি ছুঁড়ে দিয়ে বললেন, জাহিদ আমার এখানে এসেছে, ওখানে যাবে না, সে আমার ছাত্র। চুপ করে বসে থাকো জাহিদ, এক চুলও নড়বে না। শামারুখ গলার স্বর আরেকটু চড়িয়ে বলল, আপনার ছাত্র তাতে কি? উনি এসেছেন আমার কাছে। জাহিদ ভাই এদিকে চলে আসুন। কি করব বুঝতে না পেরে আমি শুধু ঘেমে যাচ্ছিলাম। শামারুখ আমার একটা হাত ধরে টান দিয়ে বলল, এদিকে চলে আসুন। অন্য হাতটা ধরে তাহমিনা ম্যাডাম বললেন, তোমাকে না নড়তে চড়তে নিষেধ করেছি? আমি কোন দিকে যাই? ঠিক এই সময়ে একটা কাজ করে বসলাম। এক ঝটকায় দু মহিলার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে জোরে হেঁটে একেবারে আর্টস বিল্ডিংয়ের বাইরে চলে এলাম। এই ঘটনাটি গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা রকম শাখা প্রশাখায় পল্লবিত হয়ে এমনভাবে ছড়িয়ে গেল, আমার মুখ দেখাবার উপায় রইল না। আসল ঘটনা যা ঘটেছিল এবং যা প্রচারিত হয়েছিল, দুয়ের মধ্যে বিস্তর ফারাক। একদিন আমি ভাইস চ্যান্সেলরের বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে আসছিলাম, আমার অপর শিক্ষিকা মিসেস রায়হানা হক বিপরীত দিক থেকে হেঁটে আসছিলেন। এই একরোখা মহিলাকে আমি বাঘের চাইতেও বেশি ভয় করি। তিনি আমাকে রাস্তার একপাশে ডেকে নিয়ে বললেন, আচ্ছা জাহিদ, তোমার লাজ লজ্জার বালাই কি একেবারেই নেই? ধর্মের ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছ এবং উল্টাপাল্টা কাহিনীর জন্ম দিচ্ছ। আর একদিন যদি ইংরেজি ডিপার্টমেন্টের ধারে কাছে তোমাকে দেখি, তাহলে সবার সামনে তোমাকে জুতোপেটা করে ছাড়ব, তখন তোমার শিক্ষা হবে। কথাগুলো বলে তিনি গটগট করে চলে গেলেন। আমার ইচ্ছে হলো দুহাতে মাথা ঢেকে সেখানে বসে পড়ি। এ কমাসে আমি সবার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়ে উঠেছি। এটাই শামারুখের প্রত্যক্ষ অবদান। নিজের দিকের ছাত্ররা আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। জুনিয়র শিক্ষকেরা ঈর্ষা করেন। শামারুখের মতো অনিন্দ সুন্দরী এবং বিদুষী মহিলাকে আমি পেছন পেছন ঘোরাচ্ছি। কি আছে এমন আমার? আমি সুদর্শন চেহারার অধিকারী নই, চাকরি নেই, বাকরি নেই, একেবারে অসহায় মানুষ আমি। শামারুখ আমার মধ্যে কি দেখতে পেয়েছে? এরকম কথা সবাই বলা বলি করত। এই ধরনের প্রচারের একটা মাদকতার দিক তো অস্বীকার করা যায় না। আমার টাকা নেই, পয়সা নেই, রূপ নেই, গুণ নেই, তারপরও আমি মনে করতে থাকলাম আমার মধ্যে এমন কিছু একটা আছে যার কাছে গাড়ি, বাড়ি, টাকা, বিদ্যে, বুদ্ধি সব হার মেনে যায়। সে হলো আমার পৌরুষ। কখনো কখনো নির্জন মুহূর্তে আমি নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন পুরুষ মনে করতাম। সুন্দরী মহিলাদের কেন পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করা হয় তার হেতু আমি এখন বুঝতে পারছি। একমাত্র সুন্দরের বাতাবরণের মধ্য দিয়ে মিথ্যেকে সত্যে রূপান্তরিত করা যায়। তরুণ মেয়েরা যেচে আমার সঙ্গে আলাপ করতে আসত। কখনো কখনো মনে হতো মেঘেতে ঠেকেছে আমার মস্তক। এদিকে কি দশায় আমি এসে দাঁড়িয়েছি সেই বিষয়ে একটু ধারণা দিতে চেষ্টা করি। বজলুর মেসে 3 মাসের খাওয়ার বিল আমি শোধ করতে পারিনি। বজলু খাবার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। বালিশ, বিছানার চাদর, মশারি ইত্যাদি চরম দফায় এসে পৌঁছেছে। বাড়ি থেকে ক্রমাগত টাকার তাগাদা জানিয়ে চিঠি আসছে। আমি এখন কি করি? আমাকে নিয়ে নানা রঙিন কাহিনী তৈরি হচ্ছে, অথচ আমার নাশতা কেনার পয়সা নেই। গুরুজনদের সামনে দাঁড়াতে পারছি না, তাদের সবাই দূর দূর করে তাড়িয়ে দেন। বন্ধুবান্ধবদের কাছে যেতে পারিনি, তারা আমাকে ঈর্ষা করেন। একসময় আমি সাহস করে বলতাম,
শামারক যদি বলে তার পেছন পেছন পৃথিবীর অপর প্রান্ত অবধি ছুটে যাব। পৃথিবীর অপর প্রান্তে চলে যাওয়াটাই বোধহয় আমার জন্য ভালো ছিল। আমাকে অসংখ্য জিজ্ঞাসু দৃষ্টির বিরাগভাজন হয়ে এমন করুণ জীবন যাপন করতে হতো না। শামারকের কল্যাণে এখানে আমি যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি তার নাম সীমাহীন শূন্যতা। নামতেও পারিনি, উঠতেও পারিনি। হাজার জনতার মাঝখানেও এমন নিঃসঙ্গ জীবন একজন মানুষ কেমন করে যাপন করে? মেয়েদের হোস্টেলে সুলতানা জাহান হাউস টিউটরের কাজ করে। সে আমাকে ভাই বলে ডাকে। 6 মাসও হয়নি বেচারির স্বামীটি খুন হয়েছে। তার 3টি বাচ্চা। তার এত সময় এবং সুযোগ কোথায় যে বিশ্ববিদ্যালয় এলাকার হৃদয় দহন, স্খলন, পতন, কেলেঙ্কারি এসবের দিকে মন দেয়? আমি প্রায় দিন সন্ধেবেলা সুলতানার বাড়িতে যাই। তার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটিয়ে আসি। আমিও এক ধরনের স্নায়বিক দুর্বলতায় ভুগছিলাম। ক্রমাগত উত্তেজনা থেকে উত্তেজনার মধ্যে নিজেকে ছুঁড়ে দিয়ে নিজের ওপর একরকম নিয়ন্ত্রণ হারিয়ে বসেছিলাম। সুলতানার বাসায় যখন যেতে আরম্ভ করি, তার শিশুদের সঙ্গে যখন সময় কাটাতে থাকি, যখন এই দুঃখী গরিব সংসারের হাজার ক্ষুদ্র ক্ষুদ্র অভাবের দিকে দৃষ্টিপাত করতে থাকি, আমি অনুভব করলাম আমার ভেতরে একটা প্রশান্তির রেশ ফিরে এসেছে। এই দুঃখী বোনটির প্রতি মন কৃতজ্ঞতায় ভরে উঠেছিল। তাকে অর্থকড়ি দিয়ে সাহায্য করব এমন ক্ষমতা আমার কোথায়? তবু তার বাড়িতে এটা ওটা নিয়ে যেতাম। কখনো বাচ্চাদের খেলনা, কখনো কোনো খাবার কিংবা মৌসুমের নতুন ফল। বাচ্চারা এই সামান্য জিনিস পেয়ে কী যে খুশি হয়ে উঠত! তাদের খুশিতে আমি নিজেও খুশি হয়ে উঠতাম। সুলতানার বাড়িতে আমি প্রায় 9টা অবধি থাকতাম। না খাইয়ে সুলতানা আমাকে আসতে দিত না। একদিন সুলতানার বাড়ি থেকে বেরিয়ে হোস্টেলের গেট অবধি এসেছি। পেছন থেকে ডাক শুনলাম, দাঁড়ান। বুঝতে পারলাম শামারক। সে কি এই হোস্টেলে থাকতে আরম্ভ করেছে? বুঝলাম সুলতানার বাড়িতে আসাও আমার বন্ধ করতে হবে। একদিন সুলতানার বাড়ি থেকে ফিরতে রাত 11টা বেজে গিয়েছিল। কারণ সুলতানার ওখানে দেশের বাড়ি থেকে কিছু আত্মীয় স্বজন এসেছিলেন। তাদের সঙ্গে গল্পগাছা করতে করতে এতটা রাত পার করে ফেলেছি, সেদিকে খেয়ালও করিনি। সিঁড়ি থেকে যখন পথে নামলাম অমনি কারেন্ট চলে গেল। পথ ঘাট ঘুটঘুটে অন্ধকার, পা ফেলা দায়। শামারকের কণ্ঠস্বর শুনলাম, এই অন্ধকারে আপনি যাবেন কেমন করে? আমি বললাম, যেতে পারবো, কিন্তু এই অন্ধকারের মধ্যে কি করছেন? শামারক খিলখিল করে হেসে উঠল। মনে হলো বোতল ভাঙা কাচের মতো তার হাসির রেশ অন্ধকারকে বিদ্ধ করল। সে বলল, জানতে চান আমি কি করছি? এত রাতে এই বিধবা মহিলার বাড়িতে কি করেন জানার জন্য পাহারা দিচ্ছি। আমার ইচ্ছে হলো চড় বসিয়ে দিই। তার পরের সপ্তাহে সুলতানার বাড়িতে যখন গেলাম, সে হাত জোড় করে জানালো, জাহিদ ভাই, আপনি আমাদের এখানে আর আসবেন না। মুখটা ফিরিয়ে এসে কেঁদে ফেলল। শিক্ষকদের লাউঞ্জে যাওয়া আমাকে একরকম ছেড়ে দিতে হয়েছে। তবু মাসের 3 তারিখে আমাকে যেতে হতো। চেয়ারম্যানের খোঁজে আমি ডিপার্টমেন্টে গিয়েছিলাম, কারণ তিনি ফর্মে সই না করলে আমি স্কলারশিপের টাকা ওঠাতে পারবো না। পিয়ন জানালো তিনি অফিসে নেই, তবে লাউঞ্জে থাকতে পারেন। আমি তার খোঁজে লাউঞ্জে গেলাম। দেখলাম তিনি ওখানেও নেই। মস্ত বড় ফাঁপড়ে পড়ে গেলাম। আজকেই আমার টাকাটা ওঠানো প্রয়োজন। আমি টাকা না দিলে বজলু রেশন তুলতে পারবে না। চেয়ারম্যান সাহেবকে কোথায় পাওয়া যায় খোঁজ করে দেখা প্রয়োজন। আমি বেরিয়ে আসছিলাম, কিন্তু কামাল পথ আটকালেন। জাহিদ ভাই, পালাচ্ছেন কোথায়? আমি বললাম, পালাচ্ছি না, একটু কাজ আছে। কামাল বললেন, আপনার যে এখন অনেক কাজ সে তো আমরা জানি, কিন্তু আমাদের খাওয়া কোথায়? আমি বললাম, কিসের খাওয়া? তিনি বললেন, বারে, আপনি বিয়ে করবেন আর আমাদের খাওয়াবেন না, পেয়েছেনটা কি? আমি জানতে চাইলাম, কোথায় শুনেছেন আমার বিয়ে হয়েছে? তিনি বললেন, শোনাশুনির মধ্যে নেই, যাকে বিয়ে করেছেন তিনিই বলেছেন। আমি বললাম, ওই তিনিটা কে? আর কে? আমাদের সুন্দরী শ্রেষ্ঠা বেগম শামারক। কথাটা শুনেই আমি কেমন থতমত খেয়ে গেলাম। শামারকটা কি? সে কি পাগল না মতলববাজ? আমাকে ব্ল্যাকমেল করছে না তো? আমি দেখলাম এই সময় ময়ূরের মতো পেখম মেলে শামারক লাউঞ্জে ঢুকছে। আমি স্থানকালের গুরুত্ব ভুলে গিয়ে শামারককে ডাক দিলাম, এই যে শামারক, শোনেন তো। শামারক অনেকটা উঠতে উঠতে আমার সামনে এসে দাঁড়ালো। আজ তার মনে খুব ফুর্তি। আমি বললাম, সুসংবাদটা আমি এই এখনই পেলাম। আপনি একেবারে না জানিয়ে যে আমাকে বিয়ে করে বসলেন, কাজটা ঠিক হয়নি। অন্তত খবরটা আমাকে জানানো উচিত ছিল। কথাগুলো ছুড়ে দিয়ে আমি চেয়ারম্যান সাহেবের খোঁজে বেরিয়ে গেলাম। কোথাও তাকে না পেয়ে ঘরে এসে নিজেকে শটান বিছানায় ছুড়ে দিলাম। আজ টাকা না দিলে বজলু খাবার দেবে না বলেছে। আমার চোখে তন্দ্রার মতো এসেছিল। ভেজানো দরজা খোলার আওয়াজ পেলাম। চেয়ে দেখি শামারক। তার মুখ লাল, চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছে। অনেকটা চিৎকার করেই বলল,
এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করার সাহস আপনার হলো কেমন করে? আমি বললাম, আমাকে না জানিয়ে একেবারে বিয়ে করার সাহস কি করে আপনি পেলেন সেটা আগে বলুন। সে বলল, আপনি একটা শয়তান। আমি এখনই মজা দেখাচ্ছি, এখনই আমি দোতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ছি, তখন বুঝবেন মজা। সে রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তার এই হুমকির মুখে আমার মনে কৌতুকবোধ চারা দিয়ে উঠল। আমি চেয়ারটা রেলিংয়ের গোড়ায় এগিয়ে দিয়ে বললাম, এই চেয়ারে ভর দিয়ে রেলিংয়ের উপর দাঁড়ান, তারপর শরীরটা ওপাশে ছুঁড়ে দিন। সে এক কাণ্ড হবে। মজা আমি একা নই, রাস্তায় যেসব ছাত্র যাওয়া আসা করছে তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললাম, তারাও দেখবে। আপনার ভেতরের সুন্দর থেতলে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ সবার সঙ্গে আমিও দেখতে পাবো। দাঁড়িয়ে কেন, দিন, লাফ দিন। শামারুক রেলিংয়ের গোড়া থেকে সরে এসে আমার পেছনে পেছনে ঘরে ঢুকে বলতে লাগলো, আপনি একটা বদমাস, লুচ্চা। জহরত আরার সঙ্গে কি করেন, আধারাত সুলতানার বাড়িতে গিয়ে কী রকম আশনাই করে কাটান, আজ সব বলে দেব। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দেব। আমি বললাম, প্রথম যে কাজটা করতে চেয়েছিলেন সেটার চাইতে একটু খারাপ, তবু মন্দ না, দিন হাটে হাঁড়ি ভেঙে। সে ছুটে এসে আমার বাহুমূলে একটা কামড় বসিয়ে দিল। আমি একটা মশারির স্ট্যান্ড ভেঙে তাই দিয়ে তাকে আচ্ছা করে পিটিয়ে দিলাম। ঠিক কোন সময়ে কোন উপলক্ষে শাহরিয়ারের সঙ্গে শামারুখের পরিচয় হয় আমি বলতে পারবো না। শাহরিয়ার তখন সবে আমেরিকা থেকে এসেছে। ওখানকার ডাক্তারেরা তার রোগের কেমন চিকিৎসা করেছেন, সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনা আছে কি না আমি কোনো কিছু জানিনি। শুধু সংবাদপত্রের খবর থেকে জানতে পেরেছি আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে শাহরিয়ার দেশে ফিরেছে। শাহরিয়ারের বর্তমান অবস্থা কেমন, সে কোথায় থাকছে, এসব খবরও আমাকে কেউ জানায়নি। আমারও এত ব্যস্ত সময় কাটছে, নিজে থেকে উদ্যোগী হয়ে তার ব্যাপারে তত্ত্ব তালাশ করার কোনো অবকাশ হয়নি। একদিন কোনো একটা পত্রিকায় শাহরিয়ারের একটা কবিতা পড়লাম, পড়ে চমকে গেলাম। এইরকম একটা কবিতা শাহরিয়ারের কলম থেকে বেরোলো কেমন করে? কবিতাটি পড়ার পর আমার চেতনায় একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। কবিতাটি বারবার পড়তে হলো। সাদা চোখে দেখলে এটাকে প্রেমের কবিতা বলতে হবে, এবং শাহরিয়ারও একজন মহিলাকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছে। কবিতার বাক্যকে ছাড়িয়ে আরও একটা গভীর অর্থময়তা আমার চেতনার দুয়ারে টোকা দিতে থাকল। কবিতাটি উদ্ধৃত করতে পারলে ভালো হতো, কিন্তু আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, তাই উদ্ধৃত করা গেল না। একটি বিষাদের ভাব আমার মনে চালিয়ে গেল। শাহরিয়ার কাকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছে? সে কি কোনো নারী, না তার মৃত্যু? মৃত্যু কেন সুন্দরী নারীর মূর্তি ধরে এমন শোভন সুন্দর বেশে তার কবিতায় এসে দেখা দিল? সেই মুহূর্তে শাহরিয়ারকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষা, তার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার মনে তীব্র হয়ে উঠল। শাহরিয়ারের সঙ্গে আমার এমন কোনো গভীর সম্পর্ক আছে সে কথাও ঠিক নয়। আমাকে শাহরিয়ার বেশিক্ষণ সহ্য করতে পারে না। লোকজনের সামনে আমাকে অপদস্থ করতেও তার বাধে না। সে আমার চাইতে বয়সে ছোট। শাহরিয়ার এই বয়সের ব্যবধানের কথা ভুলে গিয়ে আমাকে আক্রমণ করত। বয়সে বড় হওয়ার এই এক দোষ, কম বয়সী কেউ আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, আবার আঘাতটাও বুকে বাজে। এই ধরনের বিদঘুটে পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য আমি শাহরিয়ারকে এড়িয়ে চলতাম। আমার সম্পর্কে শাহরিয়ার যাই মন্তব্য করুক না কেন আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করতাম না। আমি জানতাম আসলে এগুলো তার নিজের কথা নয়। যেসব মানুষের সঙ্গে ইদানিং তার চলাফেরা, শাহরিয়ার তার নিজের মুখ দিয়ে তাদের কথাই প্রকাশ করছে। এমনও সময় গেছে মাঝে মাঝে শাহরিয়ারের সঙ্গে আমার 2-3 মাসও দেখা হয়নি। এই অদর্শনের সময়টিতে শাহরিয়ারের কথা যখন মনে হতো, তার সঙ্গে আমার কখনো মনোমালিন্য হয়েছে, কখনো ঝগড়াঝাটি হয়েছে, সেসব ব্যাপার একেবারেই মনে থাকতো না। তার মুখ এবং চোখ দুটোই আমার মনে ভেসে উঠত। শাহরিয়ারের মুখের আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল আমার চোখে সেরকম কিছু ধরা পড়েনি। তবু মাঝে মাঝে মনে হতো কোনো ভাস্কর যদি মূর্তি গড়ে তার মুখমণ্ডলটি তৈরি করার বেলায় তাকে গভীর অন্তর্দৃষ্টির পরিচয় দিতে হবে। যদিও শাহরিয়ার প্রকৃতিতে ছিল খুবই চঞ্চল, তথাপি তার মুখে একটা ধ্যান তন্ময়তার ভাব সব সময় লেগে থাকত। সবচাইতে সুন্দর ছিল তার চোখ দুটো। পুরুষ মানুষের এমন আশ্চর্য সুন্দর চোখ আমি খুব কমই দেখেছি। যেদিকেই তাকাতো মনে হতো একটা স্নিগ্ধ পরশ বুলিয়ে দিচ্ছে। আমার ধারণা শাহরিয়ারের সঙ্গে মতামতের গড়মিল সত্ত্বেও খুব সহজে সব ধরনের মানুষের সঙ্গে তার যে বন্ধুত্ব হয়ে যেত তার প্রধান কারণ ছিল তার চোখের দৃষ্টি। শাহরিয়ারের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল বাহাদুর শাহ পার্কের কাছে কামাল সাহেবের অফিসে। কামাল সাহেব একটি ছোট গল্পের পত্রিকা প্রকাশ করতেন। তিনিই প্রথম আমাকে শাহরিয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন, জাহিদ ভাই, আপনাকে আমার পত্রিকার এক নতুন লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।
ইংরেজি সাহিত্যের ছাত্র, ছোট গল্প লেখে। কথা বলে দেখুন, আপনার ভালো লাগবে। শাহরিয়ার যখন কথা বলল, কণ্ঠস্বর শুনেই আমার মনে একটা ভাবান্তর এসে গেল। ভরা কলসির পানি ঢালার সময় যেমন থেকে থেকে একটা মিষ্টি সুন্দর আওয়াজ সৃষ্টি হয়, শাহরিয়ারের কণ্ঠস্বরে সেরকম একটা জল ছলছল ভাবের আভাস আমার শ্রবণে মননে বিঁধে গেল। ছেলেটিকে তো আমার মনে ধরে গেল। তারপরে তো শাহরিয়ার গল্প ছেড়ে কবিতা লিখতে আরম্ভ করল। আমি কবিতার সমজদার নই, তবু শাহরিয়ারের কবিতার মধ্যে এমন একটা মেজাজ পেয়ে যেতাম, বক্তব্য বিষয়ে ছাপিয়ে গড়ানো পংক্তিসমূহের ভেতর থেকে শব্দ শুনছি, জল চলছে, এমন একটা ভাব বেরিয়ে এসে আমাকে আবিষ্ট করে রাখত। মাত্রা ভুল এবং ছন্দগত ত্রুটিকে উপেক্ষা করেও শাহরিয়ার তার কবিতায় আশ্চর্য একটা সম্মোহন সৃষ্টি করতে পারত। এটাই শাহরিয়ারের আসল ক্ষমতা। কিন্তু শাহরিয়ারের কবিতার প্রতি আমার মুগ্ধতাবোধ দীর্ঘকাল স্থায়ী হয়নি। একসময় তার কবিতা আর পড়তে পারতাম না, পড়লেও বিরক্ত হয়ে উঠতাম, কারণ কবিতায় আমি অন্য জিনিস চাইতাম। শাহরিয়ারের কবিতা পছন্দ করি নে বলে তার সঙ্গে আমার সম্পর্কের চির ধরেনি। শাহরিয়ার যে আমার প্রতি বিরূপ হয়ে উঠেছিল তার কারণ সম্পূর্ণ ভিন্ন। একসময় আমার সঙ্গে থাকতে আসে। কজন বন্ধু মিলে আরমানিটোলার হোটেল ওরিয়েন্টের 2-3টে রুম ভাড়া করে একটা মেস চালু করেছিলাম। সেই মেসে শাহরিয়ার আমার সঙ্গে থাকতে আসে। সে ছাত্র পরিচয়ে আমাদের এখানে এসেছিল, কিন্তু মেসের সদস্য ছিল না, আমাদের গেস্ট হিসেবেই থাকত। কদিন না যেতেই একটা জিনিস লক্ষ্য করলাম, শাহরিয়ার ঠিক সময়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, আজে বাজে মানুষের সঙ্গে চলাফেরা করে সময় কাটিয়ে দিচ্ছে। এরকম 3-4 দিন দেখার পর একদিন আমি বললাম, শাহরিয়ার, তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ না কেন? সে বলল, জাহিদ ভাই, সেটা একটা দুঃখের কথা। আমি বললাম, বলে ফেলো, কি দুঃখের কথা? সে বলল, আপনাকে জানাতে আমার ভীষণ সংকোচ হচ্ছে। আমি বললাম, আমরা এমন এক অবস্থায় বাস করছি যেখানে সংকোচ করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার দুঃখের কথাটা বলে ফেলো। শাহরিয়ার বলল, জাহিদ ভাই, ডিপার্টমেন্টে আমার নামটা কাটা গেছে। 3 মাস টিউশন ফি দেইনি, আব্বাও টাকা পাঠাচ্ছেন না। আমি ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছি। আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা না হলে আরও বিপদে পড়ে যেতাম। শাহরিয়ারের নামটা কাটা যাওয়ার সংবাদ শুনে আমি খুব ব্যথিত বোধ করলাম। বিশ্ববিদ্যালয়ে আমারও নাম কাটা গিয়েছিল। আজ তুলব কাল তুলব করে টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের খাতায় আমার নামটি তোলা আর সম্ভব হয়নি। একসময় পড়াশোনাটা আমার বাদ দিতে হলো। একই ব্যাপার শাহরিয়ারের ক্ষেত্রেও ঘটতে যাচ্ছে। সে সময় বাংলা বাজারের এক প্রকাশকের কাছে আমি একটা উপন্যাস গছাতে পেরেছিলাম। আমি একেবারে নাম পরিচয়হীন উগ্র একজন তরুণ লেখক। আমার লেখা প্রকাশক ছাপার জন্য গ্রহণ করবেন কিনা সে ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ ছিল। তবু পরদিন সকালবেলা প্রকাশকের বাড়িতে গিয়ে দাবি করে বসলাম, তাদের তো আমার উপন্যাসটি ছাপতে হবে, উপরন্তু অগ্রিম হিসেবে আজই 1,500 টাকা রয়্যালিটি পরিশোধ করতে হবে। প্রকাশক ভদ্রলোক আমার মুখের দিকে স্তব্ধ হয়ে কতক্ষণ তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, আপনি আজই 1,500 টাকা নিয়ে যান, কিন্তু বই ছাপার জন্য চাপাচাপি করবেন না। আমাদের সময় হলেই বই প্রেসে যাবে। আমার হাতে প্রকাশক ভদ্রলোকের দেয়া কড়কড়ে নোটের 1,500 টাকা, আমার প্রথম উপন্যাস লেখার টাকা। দক্ষিণ মেরু জয় করে এলেও আমার এরকম আনন্দ হতো না। এ টাকা দিয়ে কি করব, তাই নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। কখনো মনে হলো আমার প্রিয় লেখকদের বইগুলো কিনে ফেলি, আবার ভাবলাম বই কেনা আপাতত থাকুক, আমি ঠিক সময় টাকা শোধ করতে পারিনি বলেই আরমানিটোলার মেসের বন্ধুদের কষ্ট করতে হয়, তাদের সবাইকে নিজের হাতে বাজার করে একবেলা ভালো খাওয়াবো। আবার ভাবতে হলো, মাকে আমি আপন রোজগারের টাকা এ পর্যন্ত কোনো দিন পাঠাতে পারিনি, সামান্য হলেও কিছু টাকা মার কাছে পাঠাতে হবে। নিজের জামা কাপড়ের দিকেও তাকালাম। আমার পরনের শার্ট একটিতে এসে ঠেকেছে, একটি নতুন শার্ট না বানালে আর চলে না। শীত এসে গেছে, একটা গরম সোয়েটার বা জ্যাকেট কেনা প্রয়োজন। বই কেনা, মেসের লোকদের খাওয়ানো, মার কাছে টাকা পাঠানো এবং নিজের জামা কাপড় কেনা, ওসব বিষয় একপাশে ঠেলে রেখে ভাবলাম, আগে বিশ্ববিদ্যালয়ের খাতায় শাহরিয়ারের নামটা ওঠানো প্রয়োজন। নাম ওঠানোর পরে যদি বাকি টাকা থাকে অন্য কিছু করা যাবে। আমি মেসে এসে শাহরিয়ারকে জিজ্ঞেস করলাম, তোমার নাম ওঠানোর জন্য কত টাকা প্রয়োজন? শাহরিয়ার হিসেব টিসেব করে বলল, জাহিদ ভাই, সব মিলিয়ে 135 টাকা প্রয়োজন। আমি তার হাতে 100 টাকার একটি, 3টি 10 এবং একটি 5 টাকার নোট দিয়ে বললাম, এই তোমার 135 টাকা, রেজিস্ট্রার অফিসে জমা দিয়ে নামটা তোলার ব্যবস্থা করো। শাহরিয়ার হাত পেতে টাকাটা নিল। টাকাটা তাকে দিতে পেরে আমার কী যে ভালো লাগলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার প্রথম লেখার টাকা দিয়ে একজন তরুণ কবির
পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া রোধ করতে পারলাম। তার পরদিন সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি শাহরিয়ার ফজলুর রহমানের সঙ্গে বসে বসে ক্যারাম খেলছে। আমার ভীষণ খারাপ লাগলো। প্রথম লেখার টাকা দিয়ে তোমার নামটা উঠাবার ব্যবস্থা করলাম, আর তুমি ক্লাসে না গিয়ে সকালবেলাটা ক্যারাম খেলে কাটিয়ে দিচ্ছ। অবশ্য মুখে শুধু বললাম, তুমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ না? শাহরিয়ার বলল, জাহিদ ভাই, কাল আপনি রাত করে এসেছিলেন, তাই আপনাকে বলা হয়নি। আমার নাম উঠিয়েছি, তবে আরও ৪৫ টাকা দিতে হবে। সেমিনার চার্জ ৪৫ টাকা। হিসেব করার সময় আমার মনে ছিল না। আমি বললাম, আর ৪৫ টাকা দিলে তোমার নাম উঠে যাবে তো? শাহরিয়ার বলল, নাম তো উঠে গেছে, এই চার্জটা আলাদা দিতে হবে। আমি বললাম, বিশ্ববিদ্যালয়ে আজকাল কি ছোটাছোটাভাবে ফি আদায় করা হয়? শাহরিয়ার বলল, হ্যাঁ, এরকম একটা নতুন নিয়ম করা হয়েছে। আমি বাক্য ব্যয় না করে আরও ৪৫ টাকা তার হাতে তুলে দিলাম। সে রাতে শাহরিয়ার আর মেসে ফেরেনি, তার পরের রাতেও না। আমি তার কোনো বিপদ আপদ হয়েছে কিনা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। এই সময়ে ফজলুর রহমান এসে আমাকে আসল খবর জানালো। সে বলল, জাহিদ ভাই, শাহরিয়ার তো আপনার খুব পেয়ারের লোক, আর আমাদের মনে করেন নষ্ট মানুষ। আপনি মনে করেন আমাদের সংসর্গে থাকলে আপনার শাহরিয়ার নষ্ট হয়ে যাবে। কে কাকে নষ্ট করছে আপনাকে আজ হাতে নাতে দেখিয়ে দেব। আপনি প্যান্টটা পরুন এবং চলুন আমার সঙ্গে। ফজলুর রহমান আমাকে বাবুবাজারের একটা কানাগলির মধ্যে নিয়ে এলো। প্রস্রাবের গন্ধে পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে চায়। সেই সরুগুলির মধ্যে খোপ খোপ ঘর। প্রতি ঘরের সামনে রং চকমাখা এক একজন মেয়ে দাঁড়িয়ে আছে। তারা শরীরে এমনভাবে পাউডার মেখেছে, মনে হয় মাগুর মাছের শরীরে ছাই মাখিয়ে ছেড়ে দিয়েছে। এই সেই ঢাকা শহরের প্রসিদ্ধ পতিতাপট্টি। ঘেন্নায় আমার নাক মুখ কুঞ্চিত হয়ে এলো। আমি ফজলুর রহমানকে বললাম, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? ফজলুর রহমান বলল, জাহিদ ভাই, উতলা হচ্ছেন কেন? আপনাকে আসল জায়গাতেই নিয়ে এসেছি। আপনি আমার পেছন পেছনে আসুন। আপনার সঙ্গে কবি শাহরিয়ারের সাক্ষাৎ ঘটিয়ে দেব। ফজলুর রহমান এবারে একটি ঘরের দরজায় দাঁড় করিয়ে দিয়ে বলল, এই দরজায় আপনি টোকা দিন, শাহরিয়ারের দেখা পেয়ে যাবেন। আমি সেই বন্ধ ঘরের কাঠের কপাটে টোকা দিতে থাকলাম। ভেতর থেকে লোকের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু দরজা খোলার নাম নেই। এই সময় নারীকণ্ঠের একটা আওয়াজ শুনলাম, আউসকা হইব না, অন্য ঘরে যাও, আমার ঘরে লোক আছে। সেই কথা শোনার পরও আমি টোকা দিয়ে যেতে থাকলাম। অবশেষে দরজা খুলে গেল। একটি মেয়ে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ঢেমনির পুত, তোরে কই নাই আমার ঘরে আইজ মানুষ আছে? মেয়েটির পরনে ব্লাউজ এবং সায়া ছাড়া শরীরে আর কোনো বসনের বালাই নেই। আমি একেবারে তার মুখোমুখি চলে এলাম। ভক ভক করে দেশি মদের গন্ধ বেরিয়ে আসছে। তাকে হাত দিয়ে ঠেলে আমি ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে শাহরিয়ারের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার পরিচিত আরেকজন বুড়ো কবির সঙ্গে বসে বসে শাহরিয়ার বাংলা মত টানছে। আমার প্রথম বই লেখার টাকা কোন সুড়ঙ্গ পথে যাচ্ছে বুঝতে বাকি রইল না। শাহরিয়ারের চুল ধরে কিল চড় মারতে আরম্ভ করলাম। তাকে কিল চড় মেরেই যাচ্ছিলাম। কি করছি আমার কোনো হুঁশ ছিল না। এই ফাঁকে সেই পরিচিত বুড়ো কবি কোথায় উঠে পালালো খেয়াল করতে পারিনি। এখন ভেবে অবাক লাগে, শাহরিয়ার আমাকে পাল্টা মার দিতে চেষ্টা করেনি কেন? মেয়েটি আমাকে থামাবার অনেক চেষ্টা করেছে, শেষ পর্যন্ত বিফল হয়ে পাড়ার গুন্ডাটিকে ডেকে আনলো। গুন্ডাটি এসে আমার ঘাড়ের কাছে এমন একটা ঘুষি লাগালো যে আমাকে বসে পড়তে হলো। তারপর মারতে মারতে একেবারে কাহিল করে ফেলে চুল ধরে সেই নোংরাগুলি দিয়ে হাঁটিয়ে এনে সদর রাস্তার উপর ছেড়ে দিল। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু ফজলুর রহমানের চিহ্ন কোথাও দেখতে পেলাম না। এই ঘটনার পর থেকে শাহরিয়ারের সঙ্গে আমার আর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি, কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলা আমার বন্ধ হয়নি। একই শাহরিয়ারের মধ্যে আমি দুজন মানুষের উপস্থিতি প্রত্যক্ষ করেছি। এক শাহরিয়ার ছিল নিরীহ, ফুলের মতো কোমল। তার চোখের দিকে তাকালে বনের হরিণের কথা মনে পড়ে যেত। হরিণের মতো তার চোখে একটা অসহায়তার ভাব ছলছল জেগে থাকত। আরেক শাহরিয়ার ছিল চালবাজ, অকৃতজ্ঞ এবং লোভী। তবু শাহরিয়ারের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। শাহরিয়ার বেশ্যাপাড়ায় যাতায়াত করেছে এবং বেশ্যাসক্ত হয়ে পড়েছে, এ নিয়েও বলার কিছু ছিল না। কারণ কবিতা লেখা এবং বেশ্যাসক্ত হওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল। কবিযশপ্রার্থী তরুণেরা অনেকেই যেত, শাহরিয়ার ছিল তাদেরই একজন। সে সময় বেশ্যাপাড়ায় যাওয়াটা একটা বিশেষ মর্যাদার ব্যাপার বলে ধরে নেওয়া হতো। শাহরিয়ারের প্রতি আমার নালিশ নেই, কিন্তু দুঃখ আছে। দুঃখ এই কারণে যে দুরারোগ্য ব্যাধিগুলো সে এই বেশ্যাদের কাছ থেকেই পেয়েছে। অপরিমিত মদ্যপান, অনাহার, অনিয়ম এবং বেশ্যাসঙ্গের কারণে এমন একটা অবস্থায় পৌঁছেছিল, এখানকার ডাক্তারেরা বলে দিয়েছিল এদেশে তার চিকিৎসা নেই। বাইরে টাইরে কোথাও চেষ্টা করলে তাকে বাঁচিয়ে রাখা হয়তো অসম্ভব নাও হতে পারে।
অনেকেই শাহরিয়ারের অসুখের কথা জানত, অনেকেই তার কবিতা ভালোবাসত। বিনা চিকিৎসায় শাহরিয়ারের মতো একজন সম্ভাবনাময় কবি মারা যাবে, এটা কেউ মেনে নিতে পারেনি। শাহরিয়ারকে মার্কিন দেশে চিকিৎসার জন্য পাঠানোর একটা জোর দাবি উঠেছিল। সরকারকে সে দাবি মেনেও নিতে হয়েছে। প্লুরিসের চিকিৎসার জন্য সরকার তাকে মার্কিন যুক্তরাষ্ট্রেও পাঠিয়েছিল। আমি এতদূর পর্যন্ত শাহরিয়ারের খবর রাখতাম। চিকিৎসা শেষ করে দেশে এসেছে এই সংবাদ আমি পত্রিকায় পড়েছিলাম, তারপরেই তো পড়লাম কবিতা। শাহরিয়ারের খবর জানার জন্য আমার মনটা আকুল হয়ে উঠল। আমি মোহাম্মদপুরে মাহফুজের বাড়িতে গেলাম, কারণ একমাত্র মাহফুজই গত ৮-১০ বছর ধরে শাহরিয়ারকে বিপদ আপদ থেকে রক্ষা করে আসছে। বিদেশে পাঠানোর বেলায়ও মাহফুজ যত খাটাখাটনি করেছে তার তুলনা হয় না। মাহফুজ মোহাম্মদপুরে একসঙ্গে শ্বশুর এবং শালাশালিদের নিয়ে থাকে। একদিন তার ওখানে শাহরিয়ারের খবর নিতে গেলাম। মাহফুজ বলেছিল লেপ তোষকের দোকানের পেছন দিক দিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বেল টিপতে। ওটাই ২৯ নম্বর। দোতলায় উঠে বেল টিপলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। ম্যাক্সি পরা একটি যুবতী মহিলা বেরিয়ে এসে কাটকাট জিজ্ঞেস করলেন, কাকে চান? আমি বললাম, মাহফুজ সাহেবকে। মহিলা আমাকে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, পাশের দরজায় বেল টিপুন। পাশের দরজায় বেল টিপতেই একটি বাচ্চা মেয়ে বেরিয়ে এসে বলল, কার কাছে আইসেন? আমাকে আবার মাহফুজ সাহেবের নাম বলতে হলো। মেয়েটি বলল, আমার পাশ আইয়েন। একটি প্যাসেজ মতো করিডোর পার করিয়ে একটা বদ্ধ দরজা দেখিয়ে বলল, ওইখানে কড়া নাড়েন। কড়া নাড়লাম। মাহফুজ স্বয়ং দরজা খুলে দিলেন। আমি তার ঘরে ঢুকে সোফায় বসতে না বসতেই মাহফুজ বলে ফেললেন, জাহিদ ভাই, আমি ঠিক করেছিলাম আপনার সঙ্গে আর কথা বলবো না। বাসায় আসছেন যখন কথা তো বলতেই হবে। কি খাবেন কন? আমি বললাম, আমার সঙ্গে যে কথা বলতে চান না, আমার অপরাধটা কি? মাহফুজ বললেন, সমস্ত অপরাধ তো আপনার। আপনি কোত্থেকে সামারক না কি এক ডাকিনী মহিলাকে এনে বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, সে তো এদিকে সর্বনাশ করে ফেলেছে। আমি বললাম, একাত্র সর্বনাশ করার ক্ষমতা না থাকলে সুন্দরী হয়ে লাভ কি? সামারক কোথায় কার সর্বনাশটা করল বলুন দেখি। মাহফুজ পুনরায় জানতে চাইলেন, এই মহিলার সাম্প্রতিককালের কাজকর্ম সম্পর্কে আপনি কি কিছু জানেন? আমি বললাম, এত দ্রুতগামী মানবী সামারক, তার সমস্ত কাজকর্মের হিসেব রাখা একজন মানুষের পক্ষে কি সম্ভব? তিনি বললেন, ওই ডাকিনী তো শাহরিয়ারকে খুন করতে যাচ্ছে। আমি বললাম, তাই নাকি? তাহলে তো একটা কাজের কাজ করছে। শাহরিয়ারকে প্লুরিসির মতো জবরদস্ত লোক খুন করতে পারল না, আর তাকে সামারক খুন করবে? তাহলে তো একটা ঘটনাই ঘটে যায়। মাহফুজ বললেন, রসিকতা বাদ দিয়ে আসল ব্যাপারটা শোনেন। মাহফুজের কথা শুনে আমি আতঙ্কিত হয়ে উঠলাম। শাহরিয়ারকে মার্কিন ডাক্তার বলেছেন 4 বছর তাকে কঠোর নিয়ম মেনে চলতে হবে। তাকে ঠিক সময়ে খেতে হবে, ঠিক সময়ে ঘুমোতে হবে, ওষুধপথ্য সব যথাযথ নিয়মে চালিয়ে যেতে হবে। ওই নিয়মের যদি খেলাপ হয় তাহলে পুরনো রোগটা আবার নতুন করে দেখা দেবে। যদি রোগ নতুন করে দেখা দেয়, তাকে বাঁচানো আর সম্ভব হবে না। সামারকের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে শাহরিয়ারের ওষুধপথ্য কিছুই ঠিকমতো খাচ্ছে না। মহিলার সঙ্গে দেশের এ মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন 12টা-1টা অবধি রাত জাগছে, অহরহ সিগারেট টানছে। শাহরিয়ারকে ওই মহিলার সঙ্গে ছুটোছুটি করতে বারণ করলে কিছুতেই সে শোনে না, অনর্থক রাগারাগি করে। মাহফুজ বললেন, আমি অনেক করে শাহরিয়ারকে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করেছি, তুমি একটা সিরিয়াস রোগী, এ ধরনের অনিয়ম করে গেলে তোমার শরীর ওই ধকল সহ্য করবে না। আমি বললাম, শাহরিয়ার কি বলল? মাহফুজ বললেন, সেই কথা আর বলে লাভ কি? সে বলে, পৃথিবীতে একজন মানুষও যদি আমাকে বাঁচিয়ে রাখতে পারে, সেই একজন মানুষ হলো সামারক। অন্য সব ব্যাপারে সে পরামর্শ উপদেশ সব শুনতে রাজি, কিন্তু সামারকের বিষয়ে শাহরিয়ার কারও কথা শুনবে না। আমি বললাম, সামারক কি শাহরিয়ারের রোগের ব্যাপারে কিছু বলেছিলেন? মাহফুজ বললেন, সে অত্যন্ত খতরনাক মেয়ে মানুষ। আমি মহিলাকে শাহরিয়ারের রোগের কথা জানিয়ে সতর্ক করতে চেষ্টা করলে ওই অসভ্য মহিলা আমার মুখের ওপর বলে বসল, শাহরিয়ারের কোনো ভাবনা আর তার বন্ধুদের না ভাবলেও চলবে। সব দায় দায়িত্ব সামারক একা তার ঘাড়ে করে তুলে নিয়েছে। আমি বললাম, একদিক দিয়ে তো ভালো হলো, শাহরিয়ারের শরীরের ওই অবস্থায় এরকম একজন থাকা তো প্রয়োজন, যে তাকে সর্বক্ষণ দেখাশোনা করতে পারবে। সামারককে আমি যতটুকু জানি, যে মানুষকে সে ভালোবাসে তার জন্য এমন আত্মত্যাগ নেই যা সে করতে পারে না। মাহফুজ বললেন, দেখবেন অবস্থাটা কি দাঁড়ায়। এরকম চলতে থাকলে 4 মাসও সুস্থ থাকতে পারে কিনা সন্দেহ। মাঝখান থেকে আমাদের মেহনতটাই বরবাদ। গত 8 বছর ধরে শাহরিয়ারকে আগলে আগলে রাখছি। এখন আমি কেউ নই শাহরিয়ারের, ওই মহিলাই সব। মহিলা আজকাল আমাকে শাহরিয়ারের ধারের কাছেও ঘেঁষতে দেয় না। মাহফুজের কথার মধ্যে একটা গভীর বেদনার আভাস পাওয়া গেল।
আমি মাহফুজের দুঃখটা অনুভব করতে পারি। মাহফুজ গত ৮ বছর শাহরিয়ারের জন্য যা করেছেন, কোনো মানুষ তার নিকটাত্মীয়ের জন্যও অতটা করে না। মার্কিন যুক্তরাষ্ট্রে শাহরিয়ারকে পাঠানোর জন্য অফিস থেকে ছুটি নিয়ে দিনে রাতে খেটেছেন। মার্কিন দেশের হাসপাতালে ভর্তি করানো, সরকারের ঘর থেকে টাকা পয়সা সংগ্রহ, পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা, সব কিছুর ধকল একা মাহফুজকেই পোহাতে হয়েছে। এই সময়ের মধ্যে একদিন এক উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে আমার সঙ্গে শাহরিয়ার এবং শামারুখের দেখা হয়ে গেল। শাহরিয়ার চমৎকার একটা আকাশি নীল উলের জ্যাকেট পরেছে, মাফলারটা গলার চারপাশে জড়ানো। তার সারা শরীর থেকে তারুণ্য ঝরে ঝরে পড়ছে। এই অবস্থায় দেখে কারো মনে হওয়ার উপায় নেই শাহরিয়ারের শরীরে কোনো রকম রোগ ব্যাধি আছে। আগের তুলনায় অনেক বেশি সুন্দর দেখাচ্ছে শাহরিয়ারকে। শামারুখ পরেছিল বেরুন রঙের শাড়ি। শাহরিয়ারের পাশে শামারুখকে এত অপূর্ব দেখাচ্ছিল, অনেকক্ষণ আমি দুজনের ওপর থেকে দৃষ্টি ফেরাতে পারিনি। আসর ভেঙে যাওয়ার পর শামারুখ আমাকে নেহাত ভদ্রতাবশত জিজ্ঞেস করেছিল, গান কেমন শুনলেন? নেহাত একটা জবাব দিতে হয়, তাই বলেছিলাম ভালো। শাহরিয়ার আমার দিকে একজন অপরিচিতের দৃষ্টি দিয়ে তাকালো এবং জিজ্ঞেস করল, জাহিদ সাহেব নাকি? কেমন আছেন? আপনি এখন কোথায় থাকেন? শাহরিয়ারের এই ধরনের সম্ভাষণ শুনে আমি মনের মধ্যে একটা আঘাত পেয়ে গেলাম। সে ঢাকা আসার পর থেকেই আমাকে জাহিদ ভাই ডেকে আসছে। বুঝতে পারলাম শামারুখের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর থেকে আমার অস্তিত্বটাই তার পক্ষে অসহ্য হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আমার সঙ্গে শামারুখের এতদিনের মেলামেশা সম্পর্কে সে জানতে পেরেছে। নানা মানুষের কাছ থেকে আমি নানা সংবাদ পাচ্ছিলাম। একজন বলল শামারুখকে শাহরিয়ারের সঙ্গে শেরাটন হোটেলে দেখা গেছে। আরেকজন বলল এক শুক্রবার শামারুখ এবং শাহরিয়ার চিড়িয়াখানার বানরদের বাদাম খাইয়েছে। আবার কেউ এসে বলল সাভারের জাতীয় স্মৃতিসৌধে দুজনকে পরস্পর হাত ধরাধরি করে ঘুরতে দেখা গেছে। এই সমস্ত খবরে আমার কিছু যায় আসে না, কিন্তু যারা এসে খবরগুলো বলছে তাদের বিকৃত আনন্দ উপভোগের পদ্ধতিটি দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। এতকাল তারা শামারুখের সঙ্গে আমাকে ঘোরাফেরা করতে দেখেছে। অনেকেই জানে শামারুখের জন্য আমি একটা লড়াই করেছি। এখন শামারুখ আমাকে ছেড়ে শাহরিয়ারের সঙ্গে ঘোরাঘুরি করছে। ওই সংবাদটা আমাকে জানানোর উদ্দেশ্য হলো অনেকটা এরকম, এতদিন তো এই মহিলাকে নিয়ে আকাশে উড়েছিলে, আশেপাশের মানুষকে মানুষ মনে করনি, এখন মহিলা তোমাকে ল্যাং মেরে অন্য মানুষের সঙ্গে ঘুরছে, এখন বোঝো মজাটা। শামারুখকে আমি একরকম চিনে ফেলেছি। তার কোনো ব্যাপারেই আমার উৎসাহ নেই, সে যা ইচ্ছে করুক। কিন্তু শুনে কষ্ট লাগলো শাহরিয়ার নানা লোকের কাছে নানা জায়গায় আমার নামে নিন্দামন্দ বলে বেড়াচ্ছে। শাহরিয়ার আমার নামে যা ইচ্ছে বলে বেড়াক, আমি হিসাব করে দেখেছি এটা আমার প্রাপ্য ছিল। আমার বুঝতে বাকি রইল না আমাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই মহিলা শাহরিয়ারকে বেছে নিয়েছে। শাহরিয়ার যা বলবে আমি প্রতিবাদ করতে পারবো না। লোকে মনে করবে আমার ঈর্ষার ভাব জন্মেছে বলেই আমি শাহরিয়ারের সঙ্গে ঝগড়া করতে নেমেছি। শাহরিয়ার পথে ঘাটে যেসব বলে বেড়াচ্ছে এর কোনোটাই তার কথা নয়। শামারুখ যা বলাচ্ছে সে তাই বলে যাচ্ছে। একজন তরুণ কবি রসিকতা করে বলেছিলেন, ঢাকা শহরের কাকের সংখ্যা যত, কবির সংখ্যা তার চাইতে কম হবে না। কথাটার মধ্যে একটা শ্লেষ আছে। তারপরেও আমার মনে হয় একটা বিষয়ে কবিদের সঙ্গে কাকদের মিল আছে। একটা কাক যখন বিদ্যুতের তারে আটকে যায় কিংবা অন্য কোনো বিপদে পড়ে, রাজ্যের কাক ছুটে এসে সাহায্য করতে পারুক বা না পারুক সমবেদনা প্রকাশ করে। কাকদের যেমন সমাজবোধ প্রবল, কবিদের সমাজবোধ তার চাইতে কম নয়। একজন কবির ভালো মন্দ কিছু যখন ঘটে, অন্য কবিরা সেটা খুব সহজে জেনে যায়। তার বিষয়টা নিয়ে এমন জল্পনা কল্পনা করতে থাকে, সেটা সকলের চর্চার বিষয় হয়ে উঠতে বেশি সময়ের প্রয়োজন হয় না। একজন কবি যখন বিয়ে করে, প্রেমে পড়ে, কেলেঙ্কারি বাঁধিয়ে বসে কিংবা যৌন রোগের শিকার হয়, সেটা খুব সহজেই সবার আলোচনার ব্যাপার হয়ে দাঁড়ায়। কবিদের সঙ্গে কাকদের প্রজাতিগত সহমর্মিতার ব্যাপার ছাড়া আরও একটি বিষয়ে মিল আছে। একটি কাক আরেকটি কাকের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য যত রকম ধূর্ততার আশ্রয় নিয়ে থাকে, একজন কবি আরেকজন কবির প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেওয়ার জন্য তার চাইতে কিছু কম করে না। কবি এবং কাকের চরিত মানুষ যে বিশ্লেষণ করতে হলো তার একটা বিশেষ কারণ আছে। শাহরিয়ার এবং শামারুখের সম্পর্ক নিয়ে প্রায় প্রতিদিন এত কথা আমাকে শুনতে হতো যে মেজাজ ঠিক রাখা একরকম দায় হয়ে দাঁড়ালো। আমি বুঝতে পারিনি শামারুখ এবং শাহরিয়ারের সমস্ত সংবাদ আমার কাছে বয়ে নিয়ে আসা হয় কেন। আমাকে নিছক মানসিক কষ্ট দেওয়া ছাড়া তাদের অন্য কোনো বিশেষ উদ্দেশ্য আছে এমন তো মনে হয় না। শামারুখ যখন আমার সঙ্গে ঘুরে বেড়াতো তখনও কি আমাদের নিয়ে মানুষ এত কথা বলতো? হয়তো বলতো, আমি জানতাম না। নিজের ভেতর এতটা বিভোর হয়েছিলাম যে
কোন দিকে কি ঘটছে, কোথায় মানুষ কি বলছে তাকাবার অবকাশ ছিল না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি নিজেও স্বীকার করব, শামারুখ শাহরিয়ারের সম্পর্ক এমন একটা নতুন মাত্রা অর্জন করেছে, মানুষ সেদিকে দৃষ্টিপাত না করে পারছে না। তার প্রথম কারণ, শাহরিয়ার এই সবে মৃত্যুর কবল থেকে কোনো রকমে ফিরে আসতে পেরেছে। সে যে পুরোপুরি আরোগ্য লাভ করেছে এ ব্যাপারে কেউ নিশ্চিত কিছু বলতে পারে না। শামারুখের মতো এমন অপরূপ বিদুষী একজন মহিলা, যার পরমায়ু নিশ্চিত নয়, এমন একজন তরুণ কবির পেছনে ছায়ার মতো লেগে আছে, এই ঘটনাটিকে মানুষ অস্বীকার করবে কেমন করে? কুকুর মানুষ কামড়ালে সংবাদ হয় না, মানুষ যখন কুকুরকে কামড়ায় সেটাই সংবাদের বিষয়বস্তু হওয়ার মর্যাদা অর্জন করে। একজন চালচুলোহীন তরুণ কবি কদিন বেঁচে থাকবে যে জানে না, তার পেছনে সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত একজন সুন্দরী নারী হৃদয়ের সমস্ত ভালোবাসা এমন করে উজাড় করে দিচ্ছে, সে জিনিসটি নিয়ে মানুষ যদি মাথা না ঘামায় তাহলে মানুষ সম্পর্কে খুব ছোট করে ভাবতে হয়। শাহরিয়ার এবং শামারুখের সম্পর্কের ধরনটাই একটা বিশেষ শিল্পকর্মের মতো মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এই সম্পর্কের কোনো অতীত নেই, ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই, সবটাই বর্তমান। যে ফুল ফোটার পর এক রাতের মধ্যে নিঃশেষ হয়ে যায়, তার সৌন্দর্যের মতো, গন্ধের মতো শামারুখ শাহরিয়ারের সম্পর্ক। এই সময় পত্রপত্রিকায় শাহরিয়ারের কবিতা ক্রমাগত প্রকাশিত হচ্ছিল। এগুলো পড়ে আমি একা শুধু মুগ্ধ বোধ করছি নে, যারাই পড়ছে অভিভূত হয়ে যাচ্ছে। একজন রুগ্ন তরুণ তার জীবনের শক্তির উত্তাপ দিয়ে এমন সুন্দর প্রাণবন্ত কবিতা কেমন করে লিখতে পারে? এমন প্রাণশক্তিতে ভরপুর কবিতা শাহরিয়ার লিখছে, কবিতায় শরীরের রোগ কিংবা যন্ত্রণার সামান্য স্পর্শও নেই। এমন আশ্চর্য স্নিগ্ধ প্রশান্তি শাহরিয়ারের এলো কেমন করে? শামারুখের ভালোবাসায় কি শাহরিয়ারের কল্পনাকে স্বর্গসৃষ্টিতে পারঙ্গম করে তোলেনি? আমি নিজেকে ঘৃণা করতে থাকলাম। শামারুখের সঙ্গে আমারও তো একটা গভীর সম্পর্ক ছিল। আমি শাহরিয়ারের মতো এমন প্রাণস্পন্দনময়, এমন প্রশান্ত একটি পংক্তিও তো রচনা করতে পারিনি। প্রজাপতি যেমন ফুল থেকে বিষ আহরণ করে, আমারও কি তেমনি খারাপ দিকটির প্রতি প্রথম দৃষ্টি পড়ে? আমি শামারুখের ভেতরের ওই বিস্ময়কর অংশটি আবিষ্কার করতে পারিনি কেন? শুধু খালি চোখে যতদূর দেখি, তার বাইরে দেখার ক্ষমতা কি আমার একেবারেই নেই? আমার মনে জ্বালা ধরে গিয়েছিল, তবু শাহরিয়ার এবং শামারুখের অকুণ্ঠ প্রশংসা না করে পারলাম না। মাহফুজের কাছে আমি জেনেছি শাহরিয়ারের একটি পা কবরের ভেতরে। তারপরেও প্রেমের শক্তিতে শক্তিমান হয়ে মৃত্যুর শীতল স্পর্শকে সম্পূর্ণ অস্বীকার করেছে শাহরিয়ার। তার ওই কবিতাগুলো তো মৃত্যুর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। হয়তো শাহরিয়ার বেশি দিন বাঁচবে না, কিন্তু বেশি দিন বেঁচে কি লাভ? জীবন মরণের যা অভীষ্ট, শাহরিয়ার তো তার সন্ধান পেয়ে গেছে। শাহরিয়ারের কাছে আমার নিজেকে বিবমিশা উৎপাদনকারী তুচ্ছ কৃমিকীট বলে মনে হতে থাকল। তার প্রতি আমার দৃষ্টিভঙ্গিরও একটা পরিবর্তন ঘটে গেল। শামারুখের শারীরিক সৌন্দর্য প্রথম দিকে পূর্ণিমার চাঁদ যেমন সমুদ্রের জলকে আকর্ষণ করে, সেভাবে আমাকে আকর্ষণ করেছিল। কিন্তু তার সঙ্গে মেলামেশার এক পর্যায়ে তার সৌন্দর্যের প্রতি আমি পুরোপুরি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। শেষের দিকে ভয় করতে আরম্ভ করেছিলাম। তার শরীর দেখলে আমার রং করা মাংস বলে মনে হতো। এই সৌন্দর্যের ফাঁকে যাতে আমি আটকে না যাই, পালিয়ে বাঁচতে চেষ্টা করতাম। এখন অনুভব করতে পারছি, শামারুখের অপরূপ সৌন্দর্য হল ঈশ্বরের এক মহান দান। এই সৌন্দর্য কি অভাবনীয় কাণ্ড ঘটিয়ে তুলতে সক্ষম, শাহরিয়ারের কবিতাগুলো পড়েই বুঝতে পারছি। আমি ধরে নিলাম আমার চূড়ান্ত পরাজয় ঘটে গেছে। একসময় ইচ্ছা করলে আমি শামারুখকে সম্পূর্ণ আপনার করে নিতে পারতাম, তার প্রকৃত রূপ অন্তরের চোখ দিয়ে অবলোকন করতে পারতাম। আমি একজন পাষণ্ড। আমার হৃদয়ে চোখ জন্মাবে কেমন করে? ঈশ্বরের মহত্তম দান আমি অবহেলা করেছি বলে দাম দেবার কেউ থাকবে না, সেটা কেমন করে হতে পারে? ঈশ্বরের রাজত্বে এত অবিচার কি সম্ভব? শামারুখ শেষ পর্যন্ত সেই মানুষের সাক্ষাৎ পেয়ে গেছে যে তাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে, হোক না তা অত্যন্ত ক্ষণিকের। আমার অনুভব করতে বাকি রইল না আমি নিতান্তই একজন হতভাগা মানুষ হিসেবে। আমার অপূর্ণতাই আমাকে পীড়িত করেছিল। এখন আয়নায় নিজের মুখ দেখাতে আমার কষ্ট হয়। একদিন রাতে ঘুমিয়ে আছি, মাহফুজ এসে আমার ঘুম ভাঙালো। ঘড়িতে দেখি 1টা বেজে গেছে। আমি মাহফুজের দিকে একটু বিরক্তির দৃষ্টিতেই তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি বৃত্তান্ত এত রাতে? মাহফুজ বললেন, আপনাকে একটু আসতে হয়। আমি বললাম, কোথায়? মাহফুজ বললেন, হাসপাতালে। আমি বললাম, হাসপাতালে কেন? তিনি বললেন, পরশুদিন শাহরিয়ারকে ভর্তি করানো হয়েছে, ছটফট করছে। ডাক্তার বলছেন আর বেশি দেরি নেই, আপনাকে দেখতে চাইছে। জাহিদ সাহেব, আপনি যেদিন আমার বাড়িতে গিয়েছিলেন
আমি তো বলেছিলাম এই ডাকিনী মহিলা শাহরিয়ারকে 4টি মাসও বেঁচে থাকতে দেবে না। এখন মাত্র 3 মাস। দেখেছেন তো আমার কথাটা এখন সত্যি হয়ে যাচ্ছে। আমি মাহফুজের কথার কোনো জবাব দিলাম না। মনে মনে বললাম, শাহরিয়ার না বাঁচলেও এমন কি ক্ষতি, সে তো অমৃতের সন্ধান পেয়ে গেছে। আমি হাসপাতালে গিয়ে দেখি অনেক মানুষ তার বিছানার চারপাশে। ছোট্ট কক্ষের মধ্যে স্থান সংকুলান হচ্ছে না দেখে অনেকে করিডোরে দাঁড়িয়ে আছে। ডাক্তার শেষ অবস্থা নিশ্চিত জেনে মুখ থেকে অক্সিজেন মাস্কটি খুলে নিয়েছেন। শাহরিয়ারের পাশের একটি খাটে শামারক মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। তাকে একটি ভাস্কর্যের মতো দেখাচ্ছে। আমি যখন গিয়ে শাহরিয়ারের কপালে হাত রাখলাম, দেখি তার চোখের কোণ দুটো পানিতে ভরে গেছে, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে, বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করার চেষ্টা করছে। আমার কান একেবারে তার মুখের কাছে নিয়ে গেলাম, কিন্তু কি বলছে কিছুই উদ্ধার করতে পারলাম না। তার পরের কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। শাহরিয়ারের বোনটি ডুকরে কেঁদে উঠে দুহাত দিয়ে নিষ্প্রাণ শরীরটাকে আঁকড়ে ধরল। শামারুখের কোনো ভাবান্তর নেই। গালের ওপর হাতটা রেখে শাহরিয়ারের দিকে নির্বিকার তাকিয়ে আছে। তার ঠোঁট দুটো কাঁপছে। আমার কেন জানি মনে হলো সে আমাকে বলছে, ওহে পাষণ্ড, তুমি চেয়ে দেখো, একজন তরুণ আমার সৌন্দর্যের বেদিমূলে এইমাত্র তার অমূল্য জীবন উৎসর্গ করল। প্রিয় সোহিনী, শামারুখের উপাখ্যানটা যদি এখানে শেষ করতে পারতাম তাহলে সবচাইতে ভালো হতো। এইরকম একটা সুন্দর পরিসমাপ্তি, যেখানে মৃত্যুর সঙ্গে শিল্প হাত ধরে এসে দাঁড়িয়েছে, জীবনের সঙ্গে এসে মিশেছে কবিতা। তার মধ্যে শামারুখকে স্থাপন করে কাহিনীটি যদি শেষ করতে পারতাম, সেটা আমার জন্য, শামারুখের জন্য এবং এবং আমার তরুণ লোকান্তরিত বন্ধু শাহরিয়ারের জন্য সর্বোৎকৃষ্ট হতো। কিন্তু কাহিনীটা সেভাবে শেষ করতে পারলাম না, কারণ জীবন শিল্প নয়, কবিতা নয়। জীবনে যা ঘটে শিল্প এবং কবিতায় তা ঘটে না। জীবন জীবনই, জীবনের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না। এবং জীবন ভয়ানক নিষ্ঠুর। সমস্ত প্রতিশ্রুতি, সমস্ত প্রতিজ্ঞা, সমস্ত স্বপ্ন, দুঃস্বপ্নের ওপারে জীবনের লীলা খেলা। প্রিয় সোহিনী, এখন তোমার কাছে শামারুখের আসল ঘটনাটা ফাঁস করি। শাহরিয়ারের মৃত্যুর 15 দিনের মধ্যেই শামারুখ জমিরুদ্দিনকে বিয়ে করে ফেলেছিল। জমিরুদ্দিনের পরিচয় জিজ্ঞেস করবে না, তাহলে তুমি মনে শামারুখ সম্পর্কে অত্যন্ত খারাপ একটি ধারণা পোষণ করবে। লেখক, কবি, শিল্পী কিংবা অভিনেতা কিছুই ছিল না সে। এমনকি সে অঢেল টাকার মালিকও ছিল না। যথার্থ অর্থেই সে একটা দুপেয়ে পশু ছিল। শামারুখকে সকাল বিকেল ধরে পেটানো ছাড়া আর কোনো গুণপনা সে প্রদর্শন করতে পারেনি। সব জেনে শুনে শামারুখ এই জমিরুদ্দিনকেই বিয়ে করেছিল। এটাই হলো জীবনের ভোজবাজি। প্রিয় সোহিনী, তুমি যদি জানতে চাও এখন শামারুখ কোথায়, আমি বলবো হারিয়ে গেছে। ফের যদি জিজ্ঞেস করো কোথায় হারিয়ে গেছে, তার সংবাদও আমি তোমাকে দিতে পারি। যেই দেশটিতে গিয়ে আমাদের ব্রিলিয়ান্ট তরুণেরা হোটেল বেয়ারা কিংবা ড্রাইভারের চাকরি পেলে জীবন সার্থক মনে করে, আমাদের অভিজাত এলাকার অত্যন্ত স্পর্শকাতর অপরূপ তরুণীরা শিশু পাহারার কাজ পেলে মনে করে, আহ কি সৌভাগ্য। সেই দেশটিতে যাওয়া হয়নি বলেই সমস্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ এই নশ্বর জীবনে স্বর্গ দেখা হবে না বলে আফসোস করে। শামারুখ জমিরুদ্দিনকে নিয়ে সেই স্বপ্নের দেশ আমেরিকার কোথায় হারিয়ে গেছে কে বলতে পারে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আহমদ ছফার লেখা অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী উপন্যাসটির শেষ পর্ব। খুব দ্রুত চলে আসবো নতুন কোনো উপন্যাস নিয়ে। আপনারা কিন্তু চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের পছন্দের উপন্যাস শুনতে অনুরোধ জানাতে পারেন। আর আমাদের কাজগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদ থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।